গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আমি তোমাদের জিওগ্রাফির সুমন স্যার। আচ্ছা স্টুডেন্ট, গত কয়েকটা ক্লাসে আমরা তোমাদের বইতে যে পঞ্চম অধ্যায় রয়েছে কি ভারত, তাই না? সেই ভারত থেকে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করছিলাম বা আমরা পড়াশোনা চালিয়ে যাচ্ছিলাম। আমরা সেখানে ভারতের যে প্রাকৃতিক পরিবেশ, অর্থাৎ মাটি, জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ, প্রশাসনিক বিভাগ এইসব নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম, তাই তো? এবং গত ক্লাসে আমরা ভারতের যে অর্থনৈতিক যে কার্যকলাপ, তার মধ্যে কৃষিকাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা শুরু করেছিলাম। আমরা গত ক্লাসে পড়েছিলাম যে ভারতের কৃষিকাজ এবং ধান চাষ সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম। সেখানে আমরা ধান চাষের অনুকূল পরিবেশ, ঋতু অনুযায়ী বিভিন্ন রকম ভাগ চাষের ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জেনেছিলাম। অর্থাৎ আমরা কিন্তু ভারতবর্ষের যে অর্থনৈতিক ক্রিয়াকলাপ তার মধ্যে প্রবেশ করেছি। আজকের আমরা ভারতবর্ষের অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে কৃষিকাজের মধ্যে যে বিষয় দুটি নিয়ে আলোচনা করব, সেই দুটি বিষয় হলো কিন্তু একই গম এবং দ্বিতীয় হচ্ছে ইক্ষু। অর্থাৎ গম চাষ কোন মৃত্তিকায় ভালো হয়, অনুকূল পরিবেশ কেমন, ভারতে কোথায় গম চাষ ভালো হয়, এই যে বিষয়গুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তার আগে আমরা জেনে নেব যে তোমাদের গত ক্লাসের পড়া কেমন মনে আছে। তোমরা গত ক্লাসে পড়া সবাই মন দিয়ে শুনেছিলে তো? শুনেছিলে। ভেরি গুড। বলো তো, যে ঋতু অনুযায়ী ভারতের কৃষিকাজকে কয় ভাগে ভাগ করা যায়? ভেরি গুড, ৩ ভাগে, তাই না? সেই ৩টি ভাগ তোমাদের কি মনে আছে? বলো। ১ নম্বর ভেরি গুড, খারিফ ফসল। ২ নম্বর রবি ফসল। আর ৩ নম্বর জাইদ ফসল, তাই তো? এই যে তোমরা প্রথম যে নামটা বললে যে খারিফ ফসল, বলতো খারিফ ফসল কখন বোনা হয় আর কখন তোলা হয়? অর্থাৎ কখন চাষ করা হয় এবং কখন কাটা হয়? ভেরি গুড। আমরা সকলেই জানি যে ভারতবর্ষে যে কৃষিকাজ সেটা কিন্তু নির্ভর করে মৌসুমী জলবায়ুর উপরে, তাই না? তাই আমাদের দেশের যে জলবায়ু প্রকৃতি সেটি কেমন? ভেরি গুড, মৌসুমী প্রকৃতি। আমাদের এই মৌসুমী প্রকৃতির জলবায়ুর দ্বারাই কিন্তু চাষবাসও নির্ভরশীল। অর্থাৎ এই যে তোমরা বললে খারিফ ফসল বা খারিফ শস্য, এই খারিফ শস্যটা কিন্তু মৌসুমী বায়ু আগমনের সময় হয়। এবারে তোমরা আমাকে বলো যে মৌসুমী বায়ুর আগমন কখন ঘটে, কোন মাসে? ভেরি গুড, জুন জুলাই মাসে কিন্তু মৌসুমী বায়ুর আগমন ঘটে। তাহলে খারিফ শস্য জুন ও জুলাই মাসে রোপণ করা হয় এবং নভেম্বর এবং ডিসেম্বর মাসে কিন্তু এই ফসলগুলো তোলা হয়। যদি আমি বলি যে দুটি উদাহরণ তোমরা বলো, কি উদাহরণ হবে? আমন ধান, ভেরি গুড, কার্পাস এই সময়ে কিন্তু চাষ করা হয়, কারণ এই সময়ে বৃষ্টিপাতের আগমন ঘটছে, অর্থাৎ জলের প্রচুর প্রাধান্য লক্ষ্য করা যায়। আর এই আমন ধান কার্পাস চাষে কিন্তু প্রচুর পরিমাণে জলের প্রয়োজন হয়, তাই তো? আচ্ছা, ২ নম্বর কি বললে? রবি শস্য। বলতো রবি শস্য কখন বপন করা হয় এবং কখন তোলা হয়? ভেরি গুড, রবি শস্য কিন্তু এই যে মৌসুমী যখন ফিরে যায়, অর্থাৎ নভেম্বর বা অক্টোবর নভেম্বর মাসে যখন মৌসুমী ফিরে যায় তখন রোপণ করা হয় এবং ফেব্রুয়ারি মার্চ মাসে কিন্তু সেটি তোলা হয়। আচ্ছা, তোমরা আমাকে বলো তো যে আহ, কোন ফসলে জলসেচের প্রয়োজন বেশি হয়? এটা কিন্তু আমি আলোচনা করেছিলাম। বলো। জায়িদ শস্য, তাই না? কারণ এটি গ্রীষ্মকালে চাষবাস হয়, তাই জলের অভাব লক্ষ্য করা যায়। তাই জায়িদ ফসলের চাষের সময় কিন্তু প্রচুর জলের প্রয়োজন হয়, তাই তো? আচ্ছা, তোমরা খাদ্যের বা কৃষিজ যে ব্যবহার অনুযায়ী কিন্তু বিভিন্ন রকম ভাগ আমরা বা শ্রেণী বিভাগ পড়েছিলাম ফসলের, তাই না? সেখানে আমরা দেখেছিলাম খাদ্য ফসল, তন্তু ফসল, বাগিচা ফসল, তাই তো? এবং অন্যান্য ফসলও ছিল। তোমরা আমাকে বলো তো দুটি বাগিচা ফসলের উদাহরণ। ভেরি গুড, চা, কফি, রবার ইত্যাদি হলো কিন্তু বাগিচা ফসলের উদাহরণ, তাই তো? ভেরি গুড। এবার যদি আমি বলি যে দুটো তন্তু জাতীয় ফসলের উদাহরণ দাও, তোমরা কি বলবে? কার্পাস, পাট, শন ইত্যাদি হলো তন্তু জাতীয় ফসল। আর খাদ্য ফসল সবাই জানি আমরা ধান, গম, মিলেট, জোয়ার, বাজরা এগুলো সব কি খাদ্য ফসল। আচ্ছা, ধান চাষ সম্পর্কেও কিন্তু আমরা বিস্তারিত পড়েছিলাম, তাই তো? বলতো ধান উৎপাদনে ভারতবর্ষের মধ্যে প্রথম রাজ্য কোনটি? ভেরি গুড, আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ কিন্তু সব থেকে বেশি
ধান উৎপন্ন হয়। ঠিক আছে? যদি এই প্রশ্ন এরকম আসে পরীক্ষায় যে হেক্টর প্রতি ধান উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটি, তখন কিন্তু পশ্চিমবঙ্গ হবে না, তাই না? তাহলে তখন সেটি কোন রাজ্য হবে বলতো? ভেরি গুড, তখন কিন্তু সেটি হবে পাঞ্জাব। কারণ পাঞ্জাবে কিন্তু হেক্টর প্রতি বিঘের পর বিঘে কিন্তু জমিতে ধান চাষ করা হয়। তাই হেক্টর প্রতি ধান উৎপাদনে পাঞ্জাব ভারতবর্ষের মধ্যে প্রথম, এবং সর্বমোট উৎপাদনে কিন্তু আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ প্রথম। আচ্ছা, আহ, পশ্চিমবঙ্গের ধানের গোলা বলা হয় একটা জায়গাকে, তোমরা নাম জানো? জানো, কি বলতো? ভেরি গুড, পূর্ব বর্ধমান জেলাকে কিন্তু বলা হয় পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার বা ধানের গোলা, তাই না? কারণ সেখানে সব থেকে বেশি কিন্তু ধান চাষ হয়ে থাকে। আচ্ছা, বলতো যে এই যে ধান চাষের কথা আমি তোমাদের বলছি, ধান চাষে বা ধান উৎপাদনে পৃথিবীতে প্রথম দেশ কোনটি? প্রথম দেশ কোনটি? ভেরি গুড, প্রথম দেশ কিন্তু চীন, এবং দ্বিতীয় স্থানে রয়েছে আমাদের দেশ ভারতবর্ষ। তাহলে কি ধান উৎপাদনে ভারত পৃথিবীতে দ্বিতীয় স্থানে রয়েছে, প্রথম স্থানে রয়েছে কে? চীন। আচ্ছা, এই যে ধানের উচ্চ ফলনশীল বীজ রয়েছে, বিভিন্ন গবেষণা করে দেখা হয় যে কোন সময়ে কোন ধান চাষ করলে বেশি ফলন হবে, কোন ওষুধ প্রয়োগ করলে বেশি ধান ফলন হবে। এই যে গবেষণাগুলো করা হয় তার জন্য একটা নির্দিষ্ট ধান গবেষণাগার কেন্দ্র রয়েছে। ভারতের মেইন যে ধান গবেষণাগার কেন্দ্র সেটি কোথায় অবস্থান করছে বলতো? ভেরি গুড, উড়িষ্যার কটকে কিন্তু রয়েছে ভারতের ধান গবেষণাগার। আর যদি বলে যে আন্তর্জাতিক ধান গবেষণাগার কেন্দ্র কোথায় রয়েছে, তখন তুমি কি বলবে? ফিলিপিন্সের ম্যানিলায় রয়েছে কিন্তু আন্তর্জাতিক ধান গবেষণাগার কেন্দ্র, তাই তো? আচ্ছা, আমি এক্ষুনি তোমাদের বললাম যে উচ্চ ফলনশীল আহ, আহ, বীজ, ধান বীজ, তোমাদের মনে আছে দুটি একটি উচ্চ ফলনশীল বীজের ধান? ভেরি গুড, কি কি বলো? ভেরি গুড, IR-18, IR-20, পদ্মা, জ্যোৎস্না ইত্যাদি কিন্তু হলো গুরুত্বপূর্ণ ধান বীজ, তাই তো? আচ্ছা, স্টুডেন্ট, আমরা গত ক্লাসে কিন্তু নতুন দুটো তিনটে টার্মের সাথে পরিচিত হয়েছিলাম। যেমন একটা টার্ম হলো ওলেরিকালচার। ওলেরিকালচার কি তোমাদের মনে আছে? বলো। ভেরি গুড, বাণিজ্যিকভাবে যখন শাকসবজি চাষ করা হয় তখন তাকে কি বলা হয়? ওলেরিকালচার। অর্থাৎ ব্যবসা নিজের পরিবার বা নিজের ঘরের জন্য নয়, যখন ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে যে শাকসবজি চাষ করা হয় তখন তাকে কি বলা হয়? ওরিকালচার। আর একটা শব্দ রয়েছে কিন্তু, কি, যে ফ্লোরিকালচার। ফ্লোরিকালচারটা কি বলো? ফ্লোরি শব্দের মধ্যে আছে ফ্লাওয়ার, তাহলে কি বাণিজ্যিকভাবে ফুল উৎপাদনকে কিন্তু বলা হয় ফ্লোরিকালচার, তাই তো? আচ্ছা, ভেরি গুড। স্টুডেন্ট, তোমরা দুটি অর্থকারী ফসলের উদাহরণ দাও তো। হ্যাঁ, চা, অবশ্যই চা। চা, পাট, আখ, কার্পাস এগুলো কিন্তু সবই হলো অর্থকারী ফসল। কেন অর্থকারী ফসল বলতে পারবে? তার কারণ হচ্ছে নিজ বা পরিবারের ব্যবহারের জন্য নয়, ঠিক আছে, বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে এই সমস্ত ফসলগুলো উৎপন্ন করা হয়, যাতে যে উৎপাদন করছে তার কাছে আর্থিক মুনাফা আসে, অর্থাৎ তার সেজন্য সেটাকে দিয়ে তার রোজগারের মাধ্যম করতে পারে। সেই জন্য কিন্তু এই ফসলগুলি, বিশেষ করে পাট, কার্পাস, চা, এগুলো কিন্তু কি হয়? অর্থকারী ফসল, তাই তো? ভেরি গুড স্টুডেন্ট, তোমরা গত ক্লাসের পড়া ভালোই মনে রেখেছো। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কিন্তু গম আর এখু। তোমরা সকলেই গম সম্পর্কে পরিচিত। গমের আটা, ময়দা ইত্যাদি গম থেকে পাওয়া যায়, তাই না? ইক্ষু শব্দের অর্থ কি বলতো? ভেরি গুড, আখকে কিন্তু বলা হয় ইক্ষু, তাই তো? আমরা প্রথমে আজকে গম চাষের সম্পর্কে বিস্তারিত জানবো, এরপরে জানবো ইক্ষু সম্পর্কে। তাহলে চলো গম সম্পর্কে জানি প্রথমে। গম খাদ্যশস্য হিসাবে ধানের পরেই কিন্তু গমের স্থান। অর্থাৎ খাদ্যশস্য হিসেবে সব থেকে বেশি উৎপন্ন হয় কি? ধান, 40%। কিন্তু এই খাদ্যশস্য ধানের পরেই যে স্থানে রয়েছে যে ফসলটা, তার নাম কি? গম। এই খাদ্য ফসলের শতকরা পার্সেন্ট হচ্ছে 36%। এটি কোথায় কোথায় ভালো হয়? পূর্ব ভারতের প্রধান খাদ্য হিসেবে কিন্তু এই ধান, যেমন ভাত, তেমনি পশ্চিম ভারতের প্রধান খাদ্য কিন্তু রুটি।
অর্থাৎ যারা আমরা পূর্ব ভারতে বসবাস করি, তারে বেশিরভাগ যে খাদ্য শস্য সেটা কি? ধান, তাই তো? আমাদের পশ্চিমবঙ্গে বেশিরভাগ জায়গায় কি চাষ হয়? ধান চাষ হয় না? আর আমরা সকলে ভাত খাই। কিন্তু পশ্চিম ভারতে এমন অনেক জায়গা রয়েছে যেখানে কিন্তু রুটি হচ্ছে তাদের প্রধান খাদ্য। গম থেকে কি হয়? আটা, ময়দা, সুজি ইত্যাদি প্রস্তুত করা হয়। গমের খড় বায়োমাস শক্তি হিসেবেও কিন্তু ব্যবহৃত হয়। আর এই গম উৎপন্ন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কিন্তু হয়ে থাকে। কোথায় কোথায় হয় সেটা আমরা একটু পরেই জানবো। প্রথমে আমরা দেখব যে গম সম্পর্কে কিছু তথ্য। কি রয়েছে দেখো, ১ নম্বর রয়েছে, ১ নম্বর লক্ষ্য করো। গম উৎপাদনে ভারত কিন্তু দ্বিতীয়। অর্থাৎ সমগ্র পৃথিবীর মধ্যে ধান উৎপাদনেও ভারত যেমন দ্বিতীয় স্থানে রয়েছে, ঠিক তেমনি সমগ্র পৃথিবীতে মধ্যে গম উৎপাদনেও কিন্তু ভারতের স্থান কোথায়? দ্বিতীয়। নাম্বার ২ কি? বলছে যে ভারতে উত্তরপ্রদেশ গম উৎপাদনে প্রথম রাজ্য। তাহলে আমাদের পার্শ্ববর্তী যে রাজ্য রয়েছে বিহার, উত্তরপ্রদেশ, এই অঞ্চলগুলোতে কিন্তু পাঞ্জাব, হরিয়ানা এই অঞ্চলগুলোতে কিন্তু প্রচুর পরিমাণে গম উৎপন্ন হয়। আর এই গম উৎপাদনে ভারতবর্ষের মধ্যে উত্তরপ্রদেশ কিন্তু প্রথম স্থান অধিকার করে। তাহলে তোমরা কি মনে রাখবে? যে গম উৎপাদনে ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান কে অধিকার করে? উত্তরপ্রদেশ। যে কিন্তু শর্ট কোশ্চেনে পরীক্ষায় আসতেই পারে। আর এই গম উৎপাদন যখন হেক্টর প্রতি উৎপাদন হবে, তখন কোন রাজ্য? তখন কিন্তু আবার সেটি উত্তরপ্রদেশ নয়, তখন কিন্তু সেটি আবার পাঞ্জাব। তাহলে তোমরা মনে রাখবে যে হেক্টর প্রতি যখনই বলবে হেক্টর প্রতি গম উৎপাদনে বা ধান উৎপাদনে, তখন কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে পাঞ্জাব রাজ্যটি কিন্তু সর্বপ্রথম স্থান অধিকার করে। ধান উৎপাদনে যেমন পশ্চিমবঙ্গ, ঠিক তেমনি গম উৎপাদনে কিন্তু উত্তরপ্রদেশ রাজ্যটি সব থেকে বেশি উৎপাদন করে, অর্থাৎ ভারতবর্ষের মধ্যে প্রথম রাজ্য এটি। নাম্বার ৩ হয়ে গেল হেক্টর প্রতি উৎপাদনে পাঞ্জাব। ধান গবেষণাগার কেন্দ্র কোথায় ছিল স্টুডেন্ট? উড়িষ্যার কটকে। ঠিক তেমনি দিল্লির পুসায় রয়েছে কিন্তু ভারতের প্রধান যে গম গবেষণাগার কেন্দ্রটি। তাহলে কোথায় রয়েছে? দিল্লির পুসায় কিন্তু রয়েছে ভারতের ধান সরি গম গবেষণাগার কেন্দ্র। ঠিক আছে? আচ্ছা, এরপরে রয়েছে দেখো গম উৎপাদনে প্রয়োজনীয় অনুকূল ভৌগোলিক পরিবেশ। দেখো গম উৎপাদনের ধান উৎপাদনের সময় আমরা দেখেছিলাম যে আমরা কিন্তু দুটি ভাগে ভাগ করেছিলাম। এক কি? প্রাকৃতিক পরিবেশ, আর ২ কি? অর্থনৈতিক পরিবেশ। তাই তো? তাহলে প্রথমে প্রাকৃতিক পরিবেশের মধ্যে কি আসবে? জলবায়ু। জলবায়ুর মধ্যে কি কি রয়েছে? জলবায়ু কোন কোন উপাদান নিয়ে সৃষ্টি হয়েছে বলো? উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, তাই না? এই সমস্ত নিয়েই কিন্তু হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। আহ জলবায়ুর মধ্যে আসছে উষ্ণতা। ধান উৎপাদনে আমরা যেমন দেখেছিলাম যে উষ্ণতা একটু বেশি প্রয়োজন, এখানে অর্থাৎ গম উৎপাদনে সময় গড়ে ১৫ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসে উষ্ণতা থাকা দরকার। আর ধানের সময় এর থেকে আমরা একটু বেশি দেখেছিলাম। কত দেখেছিলাম? ২৫ থেকে ৩০, তাই তো? গম পাকার সময় ২৫ ডিগ্রি সেলসিয়াস থাকা কিন্তু প্রয়োজন। তাহলে গম উৎপাদনের উষ্ণতা কেমন প্রয়োজন? যখন চাষ করা হবে তখন ১৫ ডিগ্রি থেকে ২০ ডিগ্রি, এবং যখন কাটা হবে গমটা তখন কিন্তু হওয়া প্রয়োজন কত? ২৫ ডিগ্রি। দেখো গমের ছবি, তোমরা সকলেই গম দেখেছো? দেখেছো, ভেরি গুড। নাম্বার ২ রয়েছে দেখো জলবায়ুর আরো একটি গুরুত্বপূর্ণ উপাদান বৃষ্টিপাত। গম চাষে গড়ে ৫০ থেকে ১০০ সেমি বৃষ্টিপাত দরকার। ভারতে শীতকালে পশ্চিমা ঝঞ্ঝার প্রভাবে যে বৃষ্টি হয় তা গম চাষের উপকারে আসে। অর্থাৎ তোমরা যখন ভারতবর্ষ আমরা প্রাকৃতিক পরিবেশ পড়েছিলাম তখন দেখেছিলাম যে পশ্চিমা ঝঞ্ঝার কথা শুনেছিলাম। পশ্চিমা ঝঞ্ঝা কখন হয়? শীতকালে হয়, তাই না? টানা ১ দিন ২ দিন কিন্তু ঝিরঝির করে বৃষ্টিপাত হয়। খুব জোরে বৃষ্টিপাত হয় না, হালকা বৃষ্টিপাত হয়, তাই তো? এই যে হালকা বৃষ্টিপাতটা, এই বৃষ্টিপাত কিন্তু গম চাষের পক্ষে উপকার, এবং গড় যে বৃষ্টিপাত সেটা ৫০ থেকে ১০০ সেমি দরকার হয়। ধান চাষে আমরা কত দেখেছিলাম? আরো বেশি না, ১০০ থেকে ২০০। আচ্ছা, ৩০ সেমি কম বৃষ্টি অঞ্চলে জলসেচের মাধ্যমেও কিন্তু গম চাষ হওয়া সম্ভব। অর্থাৎ যে অঞ্চলগুলোতে ৩০ সেমি বৃষ্টিপাত কম কিন্তু জলসেচের যে উপযুক্ত পরিকাঠামো রয়েছে সেই অঞ্চলগুলোতেও কিন্তু এই গম চাষ করা সম্ভব। এরপরে রয়েছে দেখো আর্দ্রতা। আর্দ্রতা কেমন থাকা উচিত? বীজ অঙ্কুরোদ্গমের সময় আর্দ্র শীতল, গাছ বাড়ার সময় শুষ্ক আবহাওয়া, দানা পুষ্টির সময় কিছুটা আর্দ্র
অবস্থা এবং গম কাটার সময় কিন্তু শুষ্ক আবহাওয়ার প্রয়োজন। তাহলে দেখো যখন গমটা রোপণ হচ্ছে তার থেকে আস্তে আস্তে বড় হয়ে যখন কাটা হচ্ছে বিভিন্ন সময়ে কিন্তু বিভিন্ন রকম আর্দ্রতার প্রয়োজন, তাই না? আর যে অঞ্চলে এই আর্দ্রতার সাথে খাপ খাপিয়ে চলতে পারবে সেই সব অঞ্চলে কিন্তু গম চাষের পক্ষে আদর্শ। বিশেষ করে উত্তরপ্রদেশ, পাঞ্জাব এইসব অঞ্চলগুলোতে কিন্তু গম চাষটা পক্ষে আদর্শ। ঠিক আছে? নাম্বার ২, তাহলে জলবায়ু হলো নাম্বার ১ প্রাকৃতিক পরিবেশের মধ্যে, তার মধ্যে উষ্ণতা, আর্দ্রতা আর বৃষ্টিপাত। এরপরে প্রাকৃতিক পরিবেশের মধ্যে কিন্তু মৃত্তিকাও আসে। মাটির ধরন কেমন? মাটি কেমন প্রয়োজন? দেখো মৃদু, অম্লধর্মী, উর্বর, দোআঁশ ও বেলে মাটি এবং এঁটেল দোআঁশ মাটিতেও কিন্তু গম চাষ খুব ভালো হয়। আমরা ধান চাষের সময় দেখেছিলাম যে মৃত্তিকা কি ধরনের? উর্বর পলি মৃত্তিকায় ধান চাষ ভালো হয় না। কিন্তু গম চাষের ক্ষেত্রে দেখো অম্লধর্মী উর্বর দোআঁশ মাটি, বেলে দোআঁশ মাটি এবং দোআঁশ এঁটেল ও দোআঁশ মাটির মিশ্রণে কিন্তু গম চাষটা কিন্তু খুব ভালো হয়। ভূমি, জমিতে জল দাঁড়িয়ে থাকলে গম চাষে ক্ষতি হয়, তাই ভালো নিকাশি ব্যবস্থা যুক্ত অতি মৃদু ঢালু সমতল ভূমি কিন্তু গম চাষের পক্ষে আদর্শ। তাহলে ধান চাষের সময় যখন দেখেছিলাম আমরা ধানের যখন রোপণ করা তখন কি দেখেছিলাম? জল থাকতে হবে, জল দাঁড়িয়ে থাকতে হবে। কিন্তু গম চাষের ক্ষেত্রে কিন্তু জলের প্রয়োজন হয় অনেকটাই, কিন্তু সেটি যদি দাঁড়িয়ে থাকে তাহলে কিন্তু সমস্যার সম্মুখীন হতে পারে। ফলে যেখানে জল নিকাশি ব্যবস্থা ভালো, মৃদু ঢালুযুক্ত সমভূমি অঞ্চলে কিন্তু গম চাষের পক্ষে আদর্শ ভূমি। আচ্ছা, এরপরে আমরা দেখব অর্থনৈতিক পরিবেশ। দেখো প্রাকৃতিক পরিবেশের মধ্যে আমরা কি কি জানলাম? ভেরি গুড। জলবায়ু আর মৃত্তিকা আর ভূমির ঢাল কেমন হবে, তাই তো? এবারে অর্থনৈতিক পরিবেশের মধ্যে কি কি আসে বলতো? আসে শ্রমিক, জলসেচ ব্যবস্থা, উন্নত সার, বীজ, কীটনাশক ব্যবস্থা ইত্যাদিও কিন্তু রয়েছে। প্রথমে আমরা দেখে নেব শ্রমিক। দেখো ভারতে গম চাষের যন্ত্রের ব্যবহার বাড়লেও এখনো অনেক কাজ কায়িক পরিশ্রমের মাধ্যমেই কিন্তু হয়। শুধু গম চাষের বলে নয়, ভারতের বেশিরভাগ যে কৃষি যে ফসলগুলো রয়েছে সেগুলোতে বর্তমানে একটা যন্ত্র ব্যবহার বাড়ছে দিনের পর দিন। বাড়া সত্ত্বেও একটা যে মানুষের কায়িক শ্রম সেটিও কিন্তু দরকার পড়ে, তাই না? তাই গম চাষে সুলভ ও দক্ষ শ্রমিকের প্রয়োজন হয়। গম রোপণ করা, সেটাকে নির্দিষ্ট পরিচর্যা করা, আগাছা সেখান থেকে সরানো, ফসল তোলা ইত্যাদি কাজে কিন্তু সূক্ষ্ম এবং সুলভ ও দক্ষ শ্রমিকের প্রয়োজন হয়। আমাদের ভারতবর্ষে কিন্তু শ্রমিকের অভাব হয় না, কারণ আমরা জানি আমাদের ভারতবর্ষ কিন্তু জনসংখ্যা অসংখ্য বেশি, জনসংখ্যা অসংখ্য, তাই না? ফলে জনসংখ্যা বেশি হওয়ায় আমাদের কিন্তু যে কোনো কৃষিতে বা যে কোনো ফসল উৎপাদনে শ্রমিকের অভাব কিন্তু তেমন খুব একটা হয় না। বর্তমানে যন্ত্র ব্যবহারও বেড়েছে। এবারে নাম্বার ২ চলে আসি আমরা অর্থনৈতিক পরিবেশ। শ্রমিক হলো। নাম্বার ২ জলসেচ। ভারতে শীতকালে রবি ফসল হিসেবে গম চাষ হয়, যা জলসেচ ছাড়া সম্ভব নয়। তাই কমপক্ষে ৪-৫ বার সেচের জল দেওয়া কিন্তু গম চাষের পক্ষে আদর্শ। যেহেতু শীতকালে এই ফসলটা চাষ হয়, গমটা চাষ করা শুরু হয়, তাই আমরা সকলেই জানি যে শীতকালে তেমন বর্ষা হয় না, মাঝে মাঝে পশ্চিমী ঝঞ্ঝার ফলে খুব মৃদুমন্দ ঝিরিঝিরি বৃষ্টিপাত হয়, তাই তো? আর তেমন বৃষ্টিপাত হয় না। ফলে এই চাষে যে জলের প্রয়োজন হয় সেই জলের যোগানটা কিভাবে আসবে স্টুডেন্ট? ভেরি গুড, জলসেচের মাধ্যমে, তাই না? কমপক্ষে ৪ থেকে ৫ বার কিন্তু সেচের জল এই ফসল উৎপাদনে কিন্তু ব্যাপকভাবে সাহায্য করে। নাম্বার ৩, উন্নত বীজ, সার ও কীটনাশক। এগুলি গমের উৎপাদনশীলতা বাড়ায়। দেখো বর্তমানে কিন্তু জনসংখ্যা আমাদের বাড়ছে, তার সাথে যদি আমি তাল মিলিয়ে ফসল উৎপাদন করতে না পারি তাহলে কিন্তু খাদ্যের একটা সংকট লক্ষ্য করা যাবে, তাই তো? ফলে এই খাদ্যের উৎপাদনশীলতা বাড়ানোর জন্য বিভিন্ন রকম কিন্তু উন্নত বীজ ব্যবহার করা হয়, কৃষিক্ষেত্রে সার প্রয়োগ করা হয়, তাই তো? উত্তর পশ্চিম ভারতে এগুলির ব্যবহার সবুজ বিপ্লবের মাধ্যমে গম উৎপাদনে কিন্তু সমৃদ্ধ হয়েছে। আমরা সকলেই জানি যে ৬০-এর দশকে সবুজ বিপ্লবের মাধ্যমে সব থেকে কোন ফসল বেশি উৎপাদন হয়েছিল? গম, তাই না? পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এই অঞ্চলগুলোতে কিন্তু ব্যাপকভাবে সবুজ বিপ্লবের ফলে
গম চাষের প্রাধান্যটা বেড়ে গেছে। আস্তে আস্তে সেই জিনিসগুলো ফলো করে অন্যান্য জায়গাতেও কিন্তু গম চাষটাকে বাড়ানো সম্ভব হয়েছে। এরপরে কি আছে দেখি, অন্যান্য পরিকাঠামো, মূলধনের যোগান। দেখো যে কোনো ফসল উৎপাদনের ক্ষেত্রে প্রথমে মাটি চাষ করা, রোপণ করা, বীজ কেনার জন্য মূলধনের প্রয়োজন হয়, অর্থাৎ টাকার প্রয়োজন হয়। মূলধনের যোগান, উন্নত পরিবহন ব্যবস্থার দরকার, বন্টন ব্যবস্থা গমকে কিন্তু বাণিজ্যিক ফসলে পরিণত করে। তো গম কিন্তু বাণিজ্যিক ফসলেও পরিণত হচ্ছে। কি করে? গম কিন্তু বিক্রি হয় প্রচুর পরিমাণে, তাই না? যেখান থেকে দক্ষিণ ভারতের বেশিরভাগ অংশে রুটি খায়। আমরা যেমন উত্তর ভারতে কি বেশি খাই? ধান বেশি খাই। অর্থাৎ ধান থেকে যে চাল হয়, চাল থেকে আমরা ভাতটা বেশি খাই। তাই তো? এবারে দেখো উচ্চ ফলনশীল গম বীজ। কি কি রয়েছে উচ্চ ফলনশীল গম বীজ? কল্যাণ সোনা, সোনালিকা, সোনার 64, HI 1531, DVW 16 ইত্যাদি যে নামগুলো বললাম তোমাদের, এগুলো কিন্তু হলো উচ্চ ফলনশীল গম বীজ, অর্থাৎ ফলন বেশি। ঠিক আছে? নাম্বার এটা 4 হয়ে গেল। এবারে রয়েছে দেখো, আচ্ছা তো গম বীজও হয়ে গেল। বন্টন। বন্টন কথার অর্থ কি? ভারতবর্ষের কোন কোন অঞ্চলে এই গম উৎপাদনটা ভালো হয়, অর্থাৎ গম বেশি উৎপন্ন হয়ে থাকে। ম্যাক্সিমাম গমটা কিন্তু সেই সব রাজ্য থেকে উৎপাদন হয়, সেগুলো কিন্তু এই বন্টনের মাধ্যমে তোমাদের দেখানো হয়েছে। বিশেষ করে উত্তরপ্রদেশ, আমি তোমাদের কি বললাম, গম উৎপাদনের প্রথম রাজ্য কোনটি? উত্তরপ্রদেশ, ভেরি গুড। মধ্যপ্রদেশ, আবার হেক্টর প্রতি গম উৎপাদনে কিন্তু অন্য রাজ্য রয়েছে, তাই না? কোন রাজ্য সেটি বলতো? ভেরি গুড, পাঞ্জাব। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা ইত্যাদি অঞ্চলে কিন্তু ব্যাপক পরিমাণে গম উৎপাদন হয়। দেখো এই যে ভারতের ম্যাপটা দেখছো তোমরা, এটা ভারতের ম্যাপ। দেখো রয়েছে গম উৎপাদক অঞ্চল। এই কালার, ইয়েলো কালার গুলো রয়েছে দেখো গম উৎপাদক অঞ্চল। এই অঞ্চলটা কিন্তু সব থেকে বেশি গম উৎপাদন হয়। দেখো রয়েছে উত্তরপ্রদেশ। ভারতের সব থেকে বেশি গম জমি থেকে 31.29% গম উৎপন্ন হয় কিন্তু এই উত্তরপ্রদেশ থেকে। এবং উত্তরপ্রদেশ কিন্তু ভারতবর্ষের মধ্যে প্রথম স্থান অধিকার করে গম উৎপাদনে। নাম্বার 2 মধ্যপ্রদেশ। উত্তরপ্রদেশ কোথায়? এই যে এটা হচ্ছে উত্তরপ্রদেশ। মধ্যপ্রদেশ তার ঠিক নিচে রয়েছে মধ্যপ্রদেশ। এই মধ্যপ্রদেশ ভারতের দ্বিতীয় বৃহত্তম গম উৎপাদক অঞ্চল। ঠিক আছে? আহ, পাঞ্জাব রয়েছে, যে সবুজ বিপ্লবের ফলে পাঞ্জাবে ভারতের সর্বোচ্চ গম উৎপাদন হয় এবং গম উৎপাদিত রাজ্যের মধ্যে পাঞ্জাব কিন্তু তৃতীয় স্থানে রয়েছে। তবে হেক্টর প্রতি গম উৎপাদনে পাঞ্জাব কিন্তু ভারতবর্ষের মধ্যে প্রথম স্থানে রয়েছে। তাহলে তোমরা এখানে গম উৎপাদক অঞ্চলগুলো কোনটা কোনটা অঞ্চল সেগুলো মনে রাখবে। আর মনে রাখবে যে উচ্চ ফলনশীল গম বীজগুলো কি কি। ঠিক আছে? এরপরে দেখো রয়েছে আর কোন রাজ্য রয়েছে দেখি। আর না, এই তিনটেই রাজ্য প্রধান গম বলয়ের মধ্যে পড়ছে। এছাড়া কিছু কিছু অঞ্চল যেমন পার্শ্ববর্তী অঞ্চল গুজরাট, হরিয়ানা, দিল্লি এইসব অঞ্চলে কিন্তু গম, বা বিহারেও কিছু অংশে কিন্তু গম উৎপাদনটা ভালো হয়। দেখো উৎপাদন, গম উৎপাদনে ভারত পৃথিবীতে দ্বিতীয় স্থানে। 2020-21 সালে গম উৎপাদনের পরিমাণ ছিল আহ 10.95 কোটি মেট্রিক টন। ভারতে হেক্টর প্রতি গম উৎপাদনে বেশ কম, 3,464 কেজি হেক্টর প্রতি গম উৎপাদন করা হয় ভারতে। যেটা 2020 থেকে 2021 সালের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী কিন্তু এটা ধরা হয়েছে। এবং হেক্টর প্রতি তো উৎপাদন আমরা সকলেই জানি যে কোন রাজ্য প্রথম? পাঞ্জাব। ভেরি গুড। বাণিজ্য, স্বাধীনতার প্রাক্কালে ভারতকে বিদেশ থেকে প্রচুর গম আমদানি করতে হয়েছিল, কিন্তু সবুজ বিপ্লবের পর থেকে সম উৎপাদনে বা গম উৎপাদনে ভারত কিন্তু একটা স্বয়ংবর দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়। দেখো স্বাধীনতার প্রাক্কালে ভারত 1947 সাল, সেই সময় কিন্তু গম বিদেশ থেকে ভারতে আমদানি করা হতো, কিন্তু 1960 সালে অর্থাৎ 60-এর দশকে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার মাধ্যমে আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কিন্তু গম উৎপাদনটা যথেষ্ট বেড়ে গেল। অর্থাৎ সবুজ বিপ্লবের ফলে কিন্তু গম উৎপাদনটা বেড়ে গেল, বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ এই অঞ্চলগুলোতে কিন্তু গম উৎপাদনটা এত পরিমাণে বেড়ে গেল যে ভারত এখন এই গম উৎপাদনে স্বয়ংবর, অর্থাৎ বিদেশ থেকে কিন্তু
গম আমাদের আমদানি করতে বর্তমানে হয় না, তবে ইদানিং ভারত অস্ট্রেলিয়া থেকে কিছু পরিমাণ গম আমদানি করছে। ঠিক আছে, তাহলে কি গেল, গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশের মধ্যে প্রাকৃতিক এবং অর্থনৈতিক আমরা দুটোই পড়লাম। এবং আর কি জানলাম যে উচ্চ ফলনশীল গম বীজগুলি কি কি, উৎপাদনের কত হেক্টর প্রতি উৎপাদন বাড়ছে দিনের পর দিন সেটি জানলাম, আর বাণিজ্য ক্ষেত্রেও বর্তমানে গম কি অবস্থা রয়েছে সেটাও কিন্তু আমরা জানলাম। স্টুডেন্ট, এবারে আমরা জানবো ইক্ষু সম্পর্কে। দেখো, আজকে আমি দুটো ফসল সম্পর্কে আলোচনা করছি, প্রথমটা গম এবং দ্বিতীয়টা কিন্তু হলো ইক্ষু। ইক্ষুর বাংলা আমরা যাকে বলে থাকি আখ, সেটাই কিন্তু হলো ইক্ষু। ক্রান্তীয় মণ্ডলের ঘাস জাতীয় ফসল আখ একটি কিন্তু বাণিজ্যিক ফসল। ঠিক আছে, কারণ আখ বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করা সম্ভব। আখের রস থেকে চিনি তৈরি হয়, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আখ থেকে কিন্তু বা আখের রস থেকেই কিন্তু চিনি তৈরি হয়। পৃথিবীর 3 ভাগের 2 ভাগ চিনি প্রস্তুত হয় আখের রস থেকে। তাহলে তোমরা বুঝতে পারছো আমাদের জীবনে আখের রসটা কতটা গুরুত্বপূর্ণ। কারণ চিনি কিন্তু সমস্ত জায়গায় তেল লাগে, তাই না? আর কি তৈরি হয় আখের রস থেকে? গুড় তৈরি হয়। ঠিক আছে, আচ্ছা, এই আখের রস থেকে তৈরি ইথালিন গাড়ির জ্বালানি হিসেবে বর্তমানে ব্যবহার করা হচ্ছে। এটি পরিবেশ বান্ধব বলে কিন্তু জনপ্রিয়তা দ্রুত হারে বাড়ছে। আখের যে ছিবড়া তোমরা সকলেই দেখেছো, যেটা আমরা ধরো চিবিয়ে ফেলে দেই বা যেখানে আখের রস বিক্রি হয় সেখানে দেখবে এই ছিবড়েগুলো একটা বস্তার মধ্যে রাখে। এই ছিবড়েগুলোরও কিন্তু অনেক কাজ আছে। এই আখের ছিবড়া থেকে কাগজ তৈরি হয়, বোর্ড তৈরি হয়। ঠিক আছে, এবং আখ গাছের যে উপরের ভাগ, যে ঘাস জাতীয় যে আহ, সেই অগ্রভাগটা কিন্তু পশু খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। তাহলে তোমরা আখ সকলেই দেখেছো। আখের বাগান কেউ দেখেছো? অনেকে দেখোনি, তাই তো? দেখো, এই আখের যে রস সেটি কিন্তু কারখানার আখ কিন্তু অর্থকরী ফসল নয়, আখের যে রস, এই রস থেকে চিনি হচ্ছে, তার ফলেই সেটি কিন্তু অর্থকরী ফসলে পরিণত হচ্ছে। ঠিক আছে, এবারে এই আখ চাষের কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে আমরা জেনে নেব। এক নজরে আখ সংক্রান্ত তথ্য। আখ উৎপাদনে ভারত কিন্তু পৃথিবীতে দ্বিতীয় স্থানে রয়েছে। তাহলে আখ উৎপাদনেও কিন্তু ভারত তৃতীয়। এর আগে আমরা কি কি পড়লাম? ধান, গম, সবই উৎপাদনে ভারত কি তৃতীয়। আচ্ছা, আখ উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটা তোমরা জানো? জানো না, আমি বলে দিচ্ছি শোনো, যে আখ উৎপাদনে ভারতের মধ্যে প্রথম যে রাজ্য সেটি কিন্তু হলো উত্তরপ্রদেশ। অর্থাৎ উত্তরপ্রদেশ রাজ্যে সব থেকে বেশি কিন্তু আখ উৎপন্ন করা হয়। হেক্টর প্রতি আবার আখ উৎপাদনে কিন্তু অন্য রাজ্য প্রথম, কোনটা বলতো? তামিলনাড়ু। ভেরি গুড, তামিলনাড়ু কিন্তু হেক্টর প্রতি আখ উৎপাদনে প্রথম। এবং উত্তরপ্রদেশ আখ উৎপাদনে ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করে। তাহলে উত্তরপ্রদেশ কোন দুটি ফসল উৎপাদনে প্রথম স্থান অধিকার করে? আখ আর কি গম, এই দুটি উৎপাদনে কিন্তু উত্তরপ্রদেশ প্রথম। হেক্টর প্রতি উৎপাদনে তামিলনাড়ু ভারতে প্রথম আখ উৎপাদনে রয়েছে। নাম্বার 4, ভারতে আখ গবেষণা কেন্দ্র রয়েছে উত্তরপ্রদেশের লখনউতে, বিহারের মুজফ্ফরপুর ও তামিলনাড়ুর কোয়েম্বাটোরে কিন্তু রয়েছে আখ গবেষণা কেন্দ্র। তবে মেইন যে গবেষণা কেন্দ্র, ইক্ষু গবেষণা কেন্দ্র, সেটি কিন্তু হলো এই উত্তরপ্রদেশের লখনউতে। ঠিক আছে, প্রধান যে গবেষণা কেন্দ্র সেটি কিন্তু হলো উত্তরপ্রদেশের লখনউ। তোমাদের যদি পরীক্ষায় আসে যে ভারতের আখ গবেষণাগার কেন্দ্রগার কোথায় অবস্থিত, তোমরা কি বলবে? যে উত্তরপ্রদেশের লখনউতে রয়েছে ভারতের আখ গবেষণা কেন্দ্র। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা দেখব আখ উৎপাদনে অনুকূল ভৌগোলিক পরিবেশ। এখানেও তেমন ঠিক গমের মতো দুটি ভাগে আমরা ভাগ করব। এক, প্রাকৃতিক পরিবেশ যার মধ্যে জলবায়ু, ও, মৃত্তিকা, তারপর ভূমির ঢাল কেমন প্রয়োজন। আর অর্থনৈতিক পরিবেশে শ্রমিক, মূলধন, আখ বীজ ইত্যাদি সম্পর্কে কিন্তু আমরা জানবো। প্রথমে হচ্ছে দেখো জলবায়ু, নাম্বার 1। আখ চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশের মধ্যে নাম্বার 1 রয়েছে জলবায়ু। জলবায়ুর উপাদানগুলি কি কি? উষ্ণতা, বৃষ্টিপাত, আর্দ্রতা, তাই না? দেখো, 1 নম্বর রয়েছে উষ্ণতা। বার্ষিক 20 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস গড় উষ্ণতায় কিন্তু আখ চাষের পক্ষে এবং আখ চাষের বৃদ্ধি ও ফলনের পক্ষে কিন্তু খুবই
গুরুত্বপূর্ণ। তাহলে 20 ডিগ্রি থেকে 26 ডিগ্রি সেলসিয়াস যেখানকার গড় তাপমাত্রা সেই সব অঞ্চলে কিন্তু আখ চাষটা ভালো হবে। দেখো এই যে আখ গাছ, তোমরা সকলেই দেখেছো, তোমরা প্রায় সকলেই খেয়েছো, তাই তো? আচ্ছা, নাম্বার 2, বৃষ্টিপাত। গড়ে 75 থেকে 100 সেমি বৃষ্টি আখ চাষের প্রয়োজন হয়। অধিক বৃষ্টি যেমন আখ চাষের ক্ষতি করে, তেমনি ঠিক স্বল্প বৃষ্টিও কিন্তু আখের রস কমে যায়। তাহলে যেসব অঞ্চলে বৃষ্টিপাত খুব বেশি সেসব অঞ্চলেও আখ চাষের পক্ষে উপকূল না। আবার যেসব অঞ্চলে বৃষ্টি খুব কম সেসব অঞ্চলেও কিন্তু আখ চাষের পক্ষে উপকূল নয়। অর্থাৎ মাঝারি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলেই আখ চাষটা সব থেকে বেশি ভালো হয়। নাম্বার 3, আর্দ্রতা। চারাগাছ বাড়ার সময় আর্দ্র জলবায়ু এবং কাটার সময় কিন্তু রোদ ঝলমলে শুষ্ক আবহাওয়ার দরকার। অর্থাৎ যখন চাষ করা হচ্ছে তখন আর্দ্র জলবায়ু, ধরো বর্ষাকালের সময় বা বর্ষাকালের আহ, পরে এই চাষটা শুরু করা হয়। আর যখন শুষ্ক আবহাওয়া অর্থাৎ শীতকালে কিন্তু এটি কাটা হয়ে থাকে। নাম্বার 4, সামুদ্রিক বাতাস। সমুদ্রের লবণাক্ত বাতাস আখ চাষের কিন্তু ফলনটা অনেকাংশে বাড়িয়ে দেয়। অর্থাৎ সমুদ্রের উপকূল তীরবর্তী অঞ্চলে যেসব অঞ্চল রয়েছে সেই সব অঞ্চলেও কিন্তু আখ চাষটা বর্তমানে ভালো হচ্ছে, তাই তো? আচ্ছা, এরপরে আমরা দেখবো জলবায়ু হয়ে গেল। এরপরে আমরা দেখবো মাটি। চুন ও লবণ সমৃদ্ধ সুষম জল ধারণ ক্ষমতাযুক্ত পলি মাটি, দোআঁশ ও রেগুর মৃত্তিকাতে কিন্তু আখ চাষটা ভালো হয়ে থাকে। ক্ষারীয় মাটিতে আখ চাষ ভালো হয় না, অর্থাৎ লবণাক্ত যে মাটি সেই মাটিতে কিন্তু আখ চাষ একদমই ভালো হয় না। এছাড়া চুন, তারপরে তোমার আহ জল ধারণ সম্পন্ন পলি মাটি, দোআঁশ মাটি এইসব অঞ্চলে আখ চাষটা ভালো হয়। ভূমি কেমন হওয়া প্রয়োজন? জমিতে জল জমে থাকলে চাষের পক্ষে ক্ষতি হয়। তাই ভালো নিকাশি ব্যবস্থাযুক্ত সমতল ভূমি আখ চাষের পক্ষে আদর্শ। আখ চাষে বেশি জলের প্রয়োজন যেমন হয় না, তেমনি কম জলের প্রয়োজন হয় না। মাঝারি ধরনের জল লাগে, তাই না? ফলে এই দেখো মাঝখানে দেখো নিকাশি ব্যবস্থা করা রয়েছে। অর্থাৎ জল যেন ভূমিতে দাঁড়িয়ে থাকতে না পারে। জলসেচ ভালো হবে যেখানে, সেখানে কিন্তু এই আখ চাষটা ভালো লক্ষ্য করা যাবে। নাম্বার খ, ক কি পড়লাম? প্রাকৃতিক পরিবেশ। খ রয়েছে অর্থনৈতিক পরিবেশ। অর্থনৈতিক পরিবেশের মধ্যে প্রথমে রয়েছে দেখো শ্রমিক। ভারতে আখ চাষ কায়িক পরিশ্রমের মাধ্যমেই করা হয়। অর্থাৎ কায়িক পরিশ্রম মানে মানে এই আখ চাষে কিন্তু মেশিনের ব্যবহার বেশি করা হয় না। মানুষের যে কায়িক শ্রমিক, মানুষের যে নিজের শ্রম, সেই শ্রমটা কিন্তু সেখানে সে ব্যবহার করে। তাই সুলভ ও দক্ষ শ্রমিকের কিন্তু প্রয়োজন হয় এই আখ চাষে। আখ চাষ থেকে শুরু করে তার পরিচর্যা করা, বেড়ে ওঠা, কাটা ইত্যাদির জন্য কিন্তু সুষম এবং সুলভ দক্ষ শ্রমিক কিন্তু প্রয়োজন হয় আখ চাষের ক্ষেত্রে। এরপরে রয়েছে দেখো স্টুডেন্ট পরিবহন। আখ কাটার 24 ঘন্টার মধ্যে কারখানায় নিয়ে যেতে হয়। তাই সুলভ ও দ্রুত পরিবহন ব্যবস্থা প্রয়োজন। কারখানায় নিয়ে গিয়ে সে আখের রসটাকে বার করে সেখান থেকেই কিন্তু চিনিটা তৈরি হয়। দেখো এই যে চিনি তৈরি হচ্ছে আখের রস থেকে, তাই তো? তাহলে সুষম পরিবহন ব্যবস্থা না থাকলে, কারখানা থেকে যদি কিছু ক্ষেত্রে দূরত্ব বেশি হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা। কৃষিক্ষেত্রে কিন্তু 24 ঘন্টার মধ্যে কারখানায় কিন্তু এই কৃষিক্ষেত্র থেকে ফসলটা নিয়ে যেতে হবে। তার জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ রয়েছে কি পরিবহন ব্যবস্থা। নাম্বার 3, কারখানা। আখ উৎপাদন অঞ্চলে চিনি কারখানা বা চিনি শিল্প কারখানা গড়ে তোলার মতো পরিকাঠামো থাকতে হবে। কারণ আমরা কি বললাম একটু আগে, যে বেশি দূরে কিন্তু বা 24 ঘন্টা কাটার পর রাখা যাবে না, তাহলে কিন্তু আস্তে আস্তে সেটা শুকিয়ে যাবে। তাই 24 ঘন্টার মধ্যে কিন্তু কারখানাতে নিয়ে যেতে হবে। ফলে কৃষিক্ষেত্রে কাছাকাছি যদি কারখানা হয় তাহলে কিন্তু সেটি খুবই সুবিধাজনক, তাই তো? আচ্ছা, ভেরি গুড। অন্যান্য পরিকাঠামো কি রয়েছে? উচ্চ ফলনশীল বীজ, চারাগাছ বা রেটু, সার ক্রয়, জলসেচের ব্যবস্থা প্রভৃতির জন্য মূলধনের যোগান কিন্তু প্রয়োজন। তাহলে কি পড়লাম এটা আমরা? যে মূলধন। মূলধন, উচ্চ ফলনশীল বীজ লাগবে, আখ চাষে সার প্রয়োগ করতে হয়, জলসেচের জন্য পরিকাঠামো গড়ে তুলতে হবে, ইত্যাদির জন্য প্রচুর মূলধনের প্রয়োজন হয়। সেই মূলধন থাকা কিন্তু প্রয়োজন এই আখ চাষের ক্ষেত্রে। আখ চাষের উৎপাদন সম্পর্কে জানবো এবার আমরা। আখ উৎপাদনে ভারত পৃথিবীতে দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথম যে দেশটি রয়েছে সেটির নাম কিন্তু হলো ব্রাজিল। তাহলে এই যে আখ বা ইক্ষু উৎপাদনে সব থেকে বেশি উৎপাদন করে কোন দেশ? ব্রাজিল। 2000
20-21 সালে আখ উৎপাদনের পরিমাণ ছিল 39.9 কোটি মেট্রিক টন। তাহলে কত? 39.9 কোটি মেট্রিক টন কিন্তু ভারতে বছরে উৎপাদন ছিল 2020-21 এটি পরিসংখ্যান। ঠিক আছে। ভারত হেক্টর প্রতি আখের উৎপাদনে কিউবা, ব্রাজিল প্রভৃতি দেশের তুলনায় অনেকটাই কম এবং গুণগত মানও কিন্তু নিম্ন। অর্থাৎ ভারতের যে আখ চাষ হয়, যে বীজের দ্বারা আখ উৎপন্ন হয়, সেই আখের কিন্তু গুণমান কিউবা বা ব্রাজিল এই দেশগুলোতে কিন্তু না। পৃথিবীর চীনের ভান্ডার বলা হয় কাকে বলতো? কিউবাকে বলা হয় না? এই যে কিউবা, ব্রাজিল এগুলোতে যে আখের উৎপাদন হয় সেটি কিন্তু গুণগত মানও কিন্তু অনেকটা বেশি। ভারতের যে আখ চাষ হয় তার গুণগত মান কিন্তু কম এবং হেক্টর প্রতি যে উৎপাদন, সেই হেক্টর প্রতি উৎপাদনেও কিন্তু ভারত এই কিউবা, ব্রাজিল ইত্যাদি দেশ থেকে পিছিয়ে রয়েছে। তবে ভারত ইক্ষু বা আখ উৎপাদনে পৃথিবীতে দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথম স্থানে কে রয়েছে? তোমরা এটা মনে রাখবে। কে রয়েছে? ব্রাজিল। ভেরি গুড। বাণিজ্য। আখের বাণিজ্য হয় না। আখ থেকে যে প্রস্তুত করা হয় চিনি, এই চিনির কিন্তু বাণিজ্য হয়। প্রথম থেকে আমি একটা কথা বলেছিলাম যে আখও কিন্তু অর্থকরী ফসল, কিন্তু আখ থেকে যে চিনি উৎপন্ন হয় সেটি কিন্তু অর্থকরী ফসল, তাই না? তাহলে আখ থেকে যে প্রস্তুত চিনি সেটি কিন্তু হচ্ছে বাণিজ্য করা হয়। চিনি উৎপাদনে ভারত গুরুত্বপূর্ণ হলেও দেশীয় চাহিদা খুব বেশি থাকায় খুব সামান্য অংশই কিন্তু প্রতিবেশী দেশগুলোতে কিন্তু রপ্তানি করা হয়। আমাদের জনসংখ্যা অনেক, অসংখ্য জনসংখ্যা রয়েছে আমাদের দেশ ভারতবর্ষ। ফলে আমাদের যে চিনির যে চাহিদা অর্থাৎ প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তা কিন্তু খুব বেশি। তাই আমাদের নিজেদের দেশেই আগে কিন্তু এই উৎপাদন করা চিনি সেটি সরবরাহ করা হয় এবং তারপরে কিছুটা পরিমাণ অংশ মোট বাণিজ্যের 5% সেটি প্রতিবেশী দেশগুলোতে কিন্তু রপ্তানি করা হয়। যে বছর উৎপাদন কম হয় সে বছর ব্রাজিল, কিউবা প্রভৃতি দেশ থেকে কিন্তু আমরা চিনি আমদানিও করি। ধরো কোনো বছর আহ, পরিবেশগত কোনো কারণে হোক বা অন্য কোনো কারণে হোক, প্রাকৃতিক কোনো কারণে হোক, আখ চাষটা ভালো হলো না বা আখের ফলনটা একদমই ভালো হলো না। তাহলে কি হবে? আমরা কি আখ থেকে যে রস থেকে চিনি তৈরি হয়, সেই চিনি কি খাবো না বা চিনি কি পাবো না? সেই আখের চিনি রস থেকে যে চিনি উৎপন্ন হয় তার যে প্রয়োজনীয়তা মেটানোর জন্য আহ, যে বছর উৎপাদন কম হয় ভারতবর্ষে, কিউবা, ব্রাজিল থেকে কিন্তু আমরা চিনিটাকে আমদানি করতে পারি। ঠিক আছে স্টুডেন্ট, তাহলে আজকের এই অবধি তোমাদের বিষয়, পড়াশোনার আলোচ্য বিষয়। আমরা কি কি জানলাম আজকে? গম সম্পর্কে জানলাম এবং ইক্ষু বা আখ সম্পর্কে বিস্তারিত জানলাম। এবারে পরীক্ষায় কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষায় আসে এই আখ আর গম থেকে, সেটি আমরা একটু আলোচনা করে নেব বা উত্তরগুলো একটু দেখে নেব। কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, 1 নম্বর রয়েছে, তোমরা উত্তর বলার চেষ্টা করবে কিন্তু, ঠিক আছে? 1 নম্বর, গম উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটি? বলো। খুব সহজ প্রশ্ন। ভেরি গুড, উত্তরপ্রদেশ। আচ্ছা, যদি বলে যে হেক্টর প্রতি গম উৎপাদনে, তাহলে তখন তুমি কি বলবে? ভেরি গুড, পাঞ্জাব। তাহলে হেক্টর প্রতি পাঞ্জাব এবং টোটাল গম উৎপাদনে কিন্তু ভারতের প্রথম রাজ্য হলো উত্তরপ্রদেশ, তাই তো? তাহলে এটা 1 নম্বর হয়ে গেল। আচ্ছা, এরপরে 2 নম্বরটা দেখি। ভারতের গম গবেষণাগার কেন্দ্র কোথায় রয়েছে? বলো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের গম গবেষণাগার কেন্দ্র কোথায় রয়েছে? ভেরি গুড, দিল্লির পুসাতে কিন্তু রয়েছে ভারতের গম গবেষণাগার কেন্দ্র, তাই তো? আচ্ছা, নাম্বার 3, উচ্চ ফলনশীল গম বীজের উদাহরণ দাও। বলো। ভেরি গুড, কল্যাণ সোনা। আর আর কি? কল্যাণ সোনা, সোনালিকা, তারপর হচ্ছে সোনার 64, H1531 ইত্যাদি হলো কিন্তু উচ্চ ফলনশীল গম বীজ, তাই তো? আচ্ছা, নাম্বার 4 দেখো রয়েছে, আখ উৎপাদনে ভারতের প্রথম রাজ্য কোনটি? বলো, এটাও সহজ প্রশ্ন। ভেরি গুড, উত্তরপ্রদেশ। কিন্তু যদি বলে আখ উৎপাদনে হেক্টর প্রতি উৎপাদনে ভারতে কোন রাজ্য আখ উৎপাদনে প্রথম, কি বলবে? বাহ, খুব ভালো বলেছো যে তামিলনাড়ু কিন্তু হেক্টর প্রতি আখ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে, তাই তো? নাম্বার 5, ভারতে আখ গবেষণাগার কেন্দ্র কোথায় রয়েছে? বলো। প্রধান যে গবেষণাগার কেন্দ্র সেটা হচ্ছে উত্তরপ্রদেশের লখনৌতে। ভেরি গুড। আচ্ছা,
5 নাম্বার 6 রয়েছে দেখো, আখ উৎপাদনে পৃথিবীতে প্রথম দেশ কোনটি? বলো, এক্ষুনি জেনেছো কিন্তু তোমরা, বলতেই হবে। ভেরি গুড, ব্রাজিল হচ্ছে আখ উৎপাদনে পৃথিবীতে প্রথম, তাই তো? ভারতের স্থান কিন্তু রয়েছে দ্বিতীয়। এছাড়া এখন কোন দেশ? কিউবা। কিউবাতেও কিন্তু প্রচুর পরিমাণে চিনি উৎপন্ন হয়, আখ থেকে, আখের রস থেকে চিনি উৎপন্ন হয়, তাই না? আচ্ছা, নাম্বার 7 রয়েছে দেখো, গম উৎপাদনে অনুকূল ভৌগোলিক পরিবেশ কেমন? দেখো, গম উৎপাদনে অনুকূল ভৌগোলিক পরিবেশ কেমন হবে? এক প্রাকৃতিক, আর এক কি অর্থনৈতিক। এই দুটি ভাগে তোমাদের কিন্তু ভাগ করতে হবে, তাই না? এই দুটি ভাগে ভাগ করে কিন্তু তোমাদের আলোচনা করতে হবে, যেটি আমরা একটু আগেই করে এসেছি। এটা কিন্তু পরীক্ষায় 5 থেকে 5 নাম্বার বা 4 নাম্বারেরও আসতে পারে। তোমরা কিন্তু এটি ভালো করে মুখস্থ করবে। ঠিক আছে? গম উৎপাদনে অনুকূল ভৌগোলিক পরিবেশ কেমন হবে? ঠিক আছে স্টুডেন্ট, আজকের ক্লাসটা এই পর্যন্তই। আশা করি তোমরা সকল বিষয়টা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে আহ, এই যে কৃষি উৎপাদনের মধ্যে আহ, কার্পাস এবং চা, এই দুটি বিষয় নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব। থ্যাংক ইউ ক্লাস, সবাই খুব ভালো থাকবে। থ্যাংক ইউ।